ক্রাইম ওয়ার্ল্ড প্রতিদিন দুপুর 12টায় শুধুমাত্র R+ গোল্ডে। নমস্কার, R+ নিউজে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি মৈনাক। শুরু করছি খেলা 10-10। প্রত্যেক দিনের মতোই আমি আজকে এসেছি আমাদের যে খেলার বুলেটিন, সেই বুলেটিন নিয়ে। আজকে আমাদের সঙ্গে রয়েছেন এমন একজন ব্যক্তিত্ব যার নামটাই যথেষ্ট। তিনি দীর্ঘদিন কলকাতা ময়দানে দাপিয়ে ফুটবলটা খেলেছেন, গোলরক্ষা করেছেন, এবং তিনি যখন গোলরক্ষা করতেন তখন কিন্তু ইস্টবেঙ্গলের যারা ডিফেন্ডার ছিলেন তারা কিন্তু ম্যাচের আগের দিনের রাতটা স্বস্তির ঘুম ঘুমাতে পারতেন। তার নাম নাসিম আক্তার। এই মুহূর্তে তিনি মোহামেডান এসি দলের কোচ। প্রথম প্রশ্নই আজকে যেটা নাসিমদার কাছে করতে চাইব সেটা হচ্ছে যে এবারে আইএসএলে দেখা যাচ্ছে এখনও পর্যন্ত মোহনবাগান দল তারা অপরাজিত রয়েছে। মোহনবাগান দল এবারে আইএসএলে দুরন্ত একটা পারফরমেন্স দেখিয়েছে, কিন্তু টানা চোটাঘাতের জন্য কিন্তু দলের পারফরমেন্সে খুব স্বাভাবিকভাবেই একটা খামতি দেখা দিচ্ছে শেষ কয়েকটা ম্যাচে। এইটা থেকে ঘুরে আসবার কী আর টেকনিক রয়েছে, কারণ একটা দলে যখন মানে 6-7টা ফার্স্ট 11-এ ফুটবলারদের চোট লেগে যায় তখন ঠিক কীভাবে ব্যাকআপ প্ল্যান কোচকে করতে হয় একটু এটা নিয়ে জানবো। আরও অনেকগুলো কিন্তু থাকবে, যেমন মোহামেডান থাকবে আমাদের প্রশ্নের মধ্যে, ইস্টবেঙ্গল ক্লাব নিয়ে থাকবে, সুনীল ছেত্রীদের AFC এশিয়ান কাপ আছে, অন্যান্য সমস্ত খেলার খবর নিয়ে কিন্তু থাকবো, অন্যান্য দল নিয়ে। তবে শুরু করছি মোহামেডানকে নিয়ে, কারণ তারা কিন্তু এই মুহূর্তে মোহামেডান এবং মোহনবাগান দল তারা একজন আই লিগে অনবদ্য ছন্দে রয়েছে, অপরজন আইএসএলে। তো মোহনবাগান নিয়ে যে প্রশ্নটা করলাম সেটাই জানতে চাইবো যে একটা দলে যখন এতগুলো ফুটবলাররা একসঙ্গে চোট থাকে তখন কিভাবে এই জিনিসটাকে কমব্যাট করা হয়? দেখো ময়নাক, আমি একটা কথা বলবো কি, যখন একটা টিম ভালো রিদিমে থাকে, ভালো খেলে, তখন প্রেশার পড়ে। যখন তুমি ম্যাচ টু ম্যাচ জিততে যাবে, তুমি একটা জায়গায় চলে যাবে। এখন এই মুহূর্তে তো তুমিও বলছো, আমিও দেখছি কি আনবিটেন মানে এখনও অবধি মানে টপ আছে, লিগে টপ করছে। তো সেখানে একটা টিমে যখন প্রেশার পড়ে, আন্ডার প্রেশারে ম্যাচ হয়, প্লেয়াররা কিন্তু ম্যাচ টু ম্যাচ খেলতে যাচ্ছে, যখন ইঞ্জুরি আসবে, ইঞ্জুরি পার্ট অ্যান্ড পার্সেল অফ দ্য গেম। এইটা বডি কন্ট্যাক্ট, ফুটবল বডি কন্ট্যাক্ট খেলা, এর মধ্যে আসবেই। তো এক্ষুনি দেখতে হবে কোচকে আর ওর সাপোর্টিং স্টাফকে কি মানে টিমটাকে কোন জায়গায় রেখেছে, কত কুইক রিহ্যাব করে প্লেয়ারকে কামব্যাক করানো যায়, তোমার বেঞ্চ স্ট্রেংথ কি। এখনও অবধি তুমি মানে ঠিক আছে, তুমি লিগের টপ জায়গায় আছো, কিন্তু একটা যখন লং লিগ হয় তখনই বোঝা যায় একটা টিমের ক্যাপেবিলিটি কতটা আছে, কতটা টিমটা মানে ডেপথ আছে। নো ডাউট এই টিমটা 2-3 বছর ধরে একসঙ্গে আছে, এই একটা বড় অ্যাডভান্টেজ আছে। সঙ্গে প্লেয়াররা স্মেল পেয়ে গেছে, এই যে উইনিং স্মেল হয়, এটা সবথেকে ইম্পর্ট্যান্ট হয়। তুমি দেখবে অনেক প্লেয়ার ইনজর্ড হলেও কিন্তু এই মুহূর্তে মানে যখনই একটা সিচুয়েশান হয়, সেই সিচুয়েশানে ওই কনফিডেন্স লেভেলে টিমটা বেরিয়ে যায়, এটা একটা বড় অ্যাডভান্টেজ। কিন্তু মেন ফ্যাক্টর হচ্ছে যেমনি তোমার লিগটা যেমনি এগিয়ে যাবে, এগিয়ে হতে গেলে যখন এই তোমার প্লেয়ারগুলো আগে তাড়াতাড়ি রিকভারি করে টিমে না আসতে পারে, তখন এই টিমটাকে যখন একটা মানে ডিস্ট্রয় দিকে, আমি ডিস্ট্রয় বলবো না, যখন একটা টিম ডিফিট পায়, ডিফিট পেতে যখন একটা মোরাল তখন ডাউন হতে শুরু হয়, কেন তখন এইটা এক্সপেকটেশন হয়ে যায় কি আজকে ও নেই, কালকে ও নেই, পরশু ও নেই। তখন একটা প্রফেশনাল লিগ, একটা ইন্ডিয়া সবথেকে বড় লিগে, তখন এটা কেউ কোয়েশ্চেন জানে না। আর যেমনি বাংলাতে কাহাওয়াত আছে, সারা পৃথিবীতে যার শেষ ভালো তার সব ভালো। আজকে মোহনবাগান স্টার্ট করেছে, এখন এক নম্বরে আছে, কিন্তু ও 1 নম্বরে শেষ করতে পারবে কি, এটা একটা বড় চ্যালেঞ্জ ওর কোচের জন্যে, ওর সাপোর্টিং স্টাফ ইনক্লুডিং প্লেয়ারদের জন্যে, কি তুমি কত তাড়াতাড়ি ফিট হয়ে রিকভার করে টিমে কামব্যাক করতে পারো, টিমটাকে ওই জায়গায় রাখতে পারো। যেমনি আমরা যখন ইন্ডিয়া টিমে ছিলাম, কনস্ট্যান্টাইন একটা কথা বলতো কি 1 নম্বর হওয়া যায়, কিন্তু 1 নম্বর জায়গাটা রাখার জন্যে তোমাকে যখন এখন 100% তুমি যখন এফর্ট দিচ্ছ 1 নম্বরে আছো, কিন্তু ওই জায়গা মেনটেন করার জন্য তোমাকে 150% 200% যেতে হবে, যেহেতু ওই লেভেলটা মেনটেন করার জন্য। কেন প্রত্যেক টিম তখন টার্গেট করবে তোমাকে কি এই টিম যে আছে মানে কন্টিনিউ জিতে এখন 1 নম্বর আছে, ওই টিমটাকে বিট করতে হবে। তো ওই জন্যে এখন মোহনবাগান আন্ডার প্রেশার আসবেই। তার মধ্যে এই যে ইঞ্জুরি একটা দেখো পার্ট অ্যান্ড পার্সেল অফ দ্য গেম, এটা হবে। এখান থেকে কামব্যাক করতে হবে, কামব্যাক যত তাড়াতাড়ি যত কুইক করতে পারবে ওটাই মোহনবাগান জন্য ভালো হবে। আচ্ছা, যদি দেখা যায় নাসিম দা, সেটা যে তুমি আরও ভালো বলতে হবে, যেহেতু তুমি জাতীয় দল থেকে শুরু করে ক্লাব ফুটবলে বহু বছর খেলেছো, যে অনেক সময় একটা অভিযোগ উঠে আসে, যেটা ইদানিংকালে তো দেখাও গেছে, যে আশিক কুরুনিয়ানের যে চোট, মানে জাতীয় দলের স্বার্থে ক্যাম্পে পাঠানো হলো, তারপর চোট খেলে এবং সেটার জন্য কিন্তু গোটা মরশুম তিনি মাঠের বাইরে ছিটকে গেলেন এবং যার জন্য পুরোপুরি সাফার করতে হলো একটা দলকে। তো সেই জায়গা থেকে অনেক সময় দেখা যায় যে, যেমন আমরা কয়েক মাস আগে যখন এশিয়ান গেমসে ফুটবল দল পার্টিসিপেট করলো, দেখতে পেলে আমরা অধিকাংশ দলই তারা ফুটবলার ছাড়লো না। তো এই বিষয়ে তোমার ঠিক কী উচিত? মানে দেখো, দেশের স্বার্থ, জাতীয় দলের স্বার্থ সব কিছু তো দেখতে হবে, কিন্তু মানে দুদিক দিয়ে বিষয়টা তো ভাইস ভার্সা। মানে যেমন ক্লাবগুলোর ক্ষতি হলে তারা ছাড়তে চাইছে না, যেহেতু ওটা ফিফা উইন্ডো ছিল না, আবার অন্যদিকে জাতীয় দলের জাতীয় স্বার্থটাও তো দেখতে হবে। তো এইভাবে যদি চোট
লাগতে থাকে একটা তো দল পুরোপুরি সাফার করবে, কারণ একটা এমন আশিক কুনিয়ান কিন্তু দলের ফার্স্ট 11-এর সদস্য, এরম প্লেয়ারে ছিটকে যাওয়া শুধু আশিক বলে নয়, বিভিন্ন সময় বিভিন্ন ফুটবলারদেরই হয়েছে। তো এইটা কীভাবে ঠিক কী করণীয়? দেখো আমার তো আগার তুমি আমাকে পার্সোনালি আমার ওপিনিয়ন চাও তো আমি তো বলবো কি ফার্স্ট ইজ দ্য কান্ট্রি, সেকেন্ড ইন দ্য ক্লাব। আমি যখন ছিলাম, আমি ইনজয়ার্ড হয়েছিলাম, আমি মান্দারতে ছিলাম, আমি 1 মাস 10 দিন মানে হসপিটালাইজ ছিলাম, তখন আমাকে ডেভিড উড একটা কথা বলতো কি ইয়োর কান্ট্রি ইজ দ্য ফার্স্ট, ক্লাব ইজ এ লেটার অন। তা আমার খুব ভালো লাগলো, ও আমাকে খুব পুশ করলো কি আমি ওখান থেকে বেরিয়ে লাস্ট ম্যাচ খেলি ইন্ডিয়া টিমে কাম ব্যাক করেছি, আই লিগে লাস্ট ম্যাচ জেসিটি পাঞ্জাবে। তো ডাইরেক্ট আমার এটা একটা কোচ আমাকে সাপোর্ট করলো। কিন্তু দেখো জাতীয় দলে প্রত্যেক প্লেয়ারই চায় ইন্ডিয়া কালার পরা, নেশন জার্সি পরা, কেন ইট ওয়াজ এ বিগ ড্রিম, সবারই থাকে কি আমি দেশে হয়ে দেশে খেলবো। তুমি বলে আজকে 140 কোটি লোক মধ্যে 20-25 জন ইন্ডিয়া টিমে জার্সি পায়, তো এটা সবারই ড্রিম থাকে, কিন্তু ইনজুরি হতেই পারে। সেখানে আবার জাতীয় দলে যখন ও ইনজার্ড হচ্ছে, নিশ্চয় এখন তো অনেক ইনফ্রাস্ট্রাকচার বদলে গেছে, অনেক কিছু, অনেক ফ্যাসিলিটিস এসে গেছে, অনেক কিছু ইমপ্রুভমেন্ট হয়েছে। তো আমি মনে করি কি আগার ও জাতীয় দলে ইনজার্ড হচ্ছে, নিশ্চয় অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন ওদেরকে লুক আফটার করছে, কিন্তু ওখান থেকে হ্যাঁ এইবার ক্লাবের দিকে আগার তুমি চলে আসো তো ক্লাবে এটা সাফার করে, কিন্তু ক্লাব এটা ভুলে যাচ্ছে কি আগে দেশ তারপরে ক্লাব। নো ডাউট বিগ ক্লাবস আছে, সব কিছু আছে, তো তোমাকে এর মানে প্লেয়ারটা প্রি সিজন ভালো হয়নি কি যখনই একটু প্রেশার নিলে ইন্ডিয়া টিমে ইনজয়ার্ড হচ্ছে, ওখান থেকে রিহ্যাব করে ফিরছে, আবার ক্লাবে ইনজয়ার্ড হচ্ছে। এখানে প্লেয়ারদেরও দোষ আছে কি তুমি প্রি সিজন প্রপার রিহ্যাব করোনি কেন কি এখন তোমাকে ওই জামানা চলে গেছে কি তুমি 3 মাস ছুটি কাটিয়ে আসবে, তখন টিম ফিট করবে তোমাকে খেলা। এখন তোমাকে 80-90% সবসময় ফিট থাকতে হবে, বিকজ তুমি ওয়ার্ল্ড ওয়াইড দেখবে, চাहे মেসিকে দেখো, CR7কে দেখো, বড় প্লেয়ার এমবাপ্পে, যত বড় বড় প্লেয়ারকে দেখবে, নেইমারকে দেখবে, ওরা কিন্তু ওদের প্রি সিজন ওদের কিন্তু হলিডে হয়ে হার্ডলি 2 উইকস, কিন্তু ওরা সব সময় ওদের ওই হাই ইন্টেন্সিটিতে যখন ফুটবল খেলে তো ওদের ফিটনেস লেভেলটা কত হাই, ওদের প্রেশারটা হাই, ওদের নিজের নামটাই কি মানে বড় প্রেশার কি আজকে মেসি এই অ্যাচিভ করেছে, CR7 এই অ্যাচিভ করেছে, নেইমার এমবাপ্পে এই অ্যাচিভমেন্ট করেছে। তা ওই আমাদেরকে থিঙ্কিং রাখতে হবে, আর সেই জায়গায় রাখতে গেলে আমাদেরকে ফিটনেস প্লেয়ারদেরকেও খুব মানে নিজে এক্সট্রা ফিট রাখতে হবে কি আজকে তুমি ইন্ডিয়া টিমে যখন যাচ্ছ তোমার ইনজুরি হতেই পারে, কিন্তু তুমি কত তাড়াতাড়ি কামব্যাক করে যখন ওখান থেকে আসছো তো ক্লাবকেও তোমাকে দেখতে হবে, বিকজ আজকে তুমি ক্লাবে ভালো খেলেছো বলে ইন্ডিয়া টিমে চান্স পেয়েছো। তো এরকমই আছে, তো এই জিনিসটাকে বোথ সাইড দেখতে হবে। কিন্তু আমি ক্লাবদেরকে এটাই রিকোয়েস্ট করবো অ্যাজ এ প্লেয়ার কি মানে যখন জাতীয় দলের ডাক পায় তো প্লিজ প্লেয়ারদেরকে ছাড়া হোক, কেন কি আজকে আমাদের দেশ আগে আছে তারপরে ক্লাব আছে। আর ইস্টবেঙ্গল দলকে আমরা দেখতে পাচ্ছি শেষ কয়েক বছর ধরেই কিন্তু তারা পারফরমেন্স দেখাচ্ছেন, কিন্তু সেটা রিফ্লেকশনটা ফুটবলারদের কিন্তু মাঠে সেরকম বা লিগের যে পয়েন্ট টেবিলে কিন্তু ধরা পড়ছে না। অনেকগুলো কিন্তু স্পন্সর চেঞ্জ হচ্ছে, কুয়েস এসছে, শ্রী সিমেন্ট এসছে, ইমামি এখন রয়েছে, কিন্তু আলটিমেটলি দলের কোন জায়গাটায় সমস্যা হচ্ছে বলে মনে হচ্ছে? মানে একটা যদি কোর টিম ধরে রাখা হচ্ছে না, এটা সমস্যার কারণ নাকি অন্যান্য? মানে ফুটবলারদের মধ্যে আজকে তুমি যেহেতু ইস্টবেঙ্গল জার্সি পরে বহুদিন খেলেছো, তুমি জানো যে লাল হলুদের জার্সির ওই লোগোটার কতটা দাম, ওই রং দুটোর কত দাম লাল হলুদ। তো সেই জায়গা থেকে এই যে টানা ব্যর্থতা, সমর্থকদের যখন তুমি গোলরক্ষকের ভূমিকায় থাকতো তখন কিন্তু ইস্টবেঙ্গল ক্লাব সেই সময়টা স্বর্ণযুগ বলা যায়, টানা জিতে আসতো, মানে হারতে না জানা ইস্টবেঙ্গল আজকে কেন হারতে বসেছে? দেখো প্রথম কথা, ইস্টবেঙ্গল ইজ মাই মাদার ক্লাব। যখন আমি 2000-এ বেঙ্গলে এসেছি মাই ফার্স্ট ক্লাব ইজ ইস্টবেঙ্গল। ওর সঙ্গে আমার একটা অ্যাটাচমেন্ট থাকবে, আমার মরা অবধি থাকবে। কেন কি মানে সবাই প্লেয়ারের ড্রিম থাকে ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান খেলা। তো এই যে জিনিসটা হচ্ছে ইস্টবেঙ্গলের যে বড় প্রবলেম হচ্ছে, দেখো তুমি যেমনি বললে কি এত স্পন্সর আসছে, স্পন্সর নট গোয়িং টু প্লে। তুমি এই যে রিক্রুটমেন্ট করছো, এই যে প্লেয়ার, তোমাকে আজকে মোহনবাগান আজকে যে 1 নম্বরে আছে ওর মেন কারণ হচ্ছে একটা টিমকে 3 বছর 4 বছর ধরে রেখেছে। তো আজকে ইস্টবেঙ্গল প্রত্যেক বছরই টিম চেঞ্জ হচ্ছে, নতুন টিম হচ্ছে। আজকে তোমাকে স্পন্সর টাকা দিচ্ছে, তুমি কোচ নিয়ে আসো, তুমি একটা টিমকে একটা পেশেন্স রাখো। আর এই বছর আমি তবে দেখেছি টিমটা একটু ভালোই করছে, খারাপ করছে না, কিন্তু টোটালি নিউ টিম, নিউ কোচ। তার মধ্যে আমি এটাই বলবো কি এই টিমটাকে একটু টাইম দিতে হবে, যেহেতু টিমটাকে কোচকে ওকে রাখতে হবে। তুমি প্রত্যেক বছর তোমার মনে হবে, তুমি দেখো আমি একটু এক্সাম্পল দেবো, IPL ক্রিকেটে একটা টিম প্রত্যেক বছরই যেমনি দিল্লি ডেয়ারডেভিলস প্রত্যেক বছরই নতুন টিম করে, কিন্তু রেজাল্ট কি 0। অলওয়েজ দে আর নট ইন আ সেমিফাইনাল। রেয়ারলি হয়তো 12-13 বছরে একবার না খেলেছে, আমার মনে নেই। তো যখন তুমি বারবার টিমটাকে চেঞ্জ করবে তো সেই টিমটা কোনো দিন সাকসেস হবে না, কেন সেই ফিলিংসটা নিয়ে আসতে হবে। আর সবথেকে বড় প্রবলেম হচ্ছে ইস্টবেঙ্গলও, মোহনবাগানও, মোহামেডানও বাঙালি প্লেয়ার কোথায়? ওয়েস্ট বেঙ্গলি প্লেয়ার,
ওই যে ফিলিংস, এই যে তুমি বলছো কি আমরা খেলতাম, তো আমরা যখন জার্সি পরে নামতাম মাঠে তো ফিল হতো কি দিস ইজ মাই ক্লাব, দিস ইজ মাই হাউস। সো সেই জিনিসটা কোথায়? এখন প্রফেশনালিজম এসেছে, টাকা এসেছে, ফ্যাসিলিটিস এসেছে, সব কিছু এসেছে, বাট বেস ফুটবল। সেই ফুটবলটাকে নিয়ে আসতে গেলে তোমাকে গ্রাসরুট লেভেলে, যে আগে সব সময় বলা যেত কি ফুটবল মানে বাংলা, আর তো আজকে বাংলা ওই ঐতিহ্যটাকে ঠিক করার জন্য তোমাকে গ্রাসরুট পিছনে যে ছোট ছোট টুর্নামেন্ট সেসব করাতে হবে, যে ছোট ছোট টিম থেকে যে প্লেয়ারগুলো উঠে আসতো। নো ডাউট আমি টাটা ফুটবল একাডেমি থেকে এসেছি বড় ক্লাবে, কিন্তু অনেক প্লেয়ার আছে যে টাটা ফুটবল একাডেমি থেকে আসেনি, কিন্তু ওরা ছোট ছোট ক্লাব থেকে বড় ক্লাবে ঢুকেছে। এক্সাম্পল তুমি দিতে আমি যেমনি দেবজিৎ দাকে বলি, যেমনি বাবলুদা বলতো কি হতো শ্যামনগর থেকে এসেছিলো খেলে তারপরে মোহনবাগান জার্সি পরলো। তো এরকম প্লেয়ারগুলো আর কোথায় তোমার মাঠে নেই। আর যে বেঙ্গলি এই যে ফিলিংস, এই যে জার্সি ফিলিংটা, যেমনি পিকে স্যার বলতো জার্সি লাইক ইউর মাদার, মানে ক্লথ, একে কীভাবে তোমাকে কেয়ার করতে হবে, মানে কেউ মানে তোমার কেউ সম্মান না নিতে পারে, তো সেই জিনিসটা এখন ওই বাংলাতে নেই। ওই জিনিসটাকে নিয়ে আসতে হবে। ওই জিনিসটা নিয়ে আসতে গেলে একটা টিমকে তোমাকে দীর্ঘদিন রাখতে হবে। একটা ফিলিংস কি রাইট উইং উঠবে তো ওকে কী করে বলটা ছাড়তে হবে, কোথায় ছাড়তে হবে, আমার রাইট উইং ক্রস করতে যাবে তো আমার উইথড্রন মিডফিল্ড, আমার স্ট্রাইকার, আমার লেফট উইং কী করে আন্দার আসবে, এই আন্ডারস্ট্যান্ডিংটা তো তোমার একদিনে হবে না, এক বছরে হবে না, ওর জন্য টাইম লাগবে, 2-3 বছর লাগবে। তুমি 2-3 বছর টিমটাকে দাও। একটা টিমকে তৈরি, একটা বাচ্চার জন্মের থেকেই ফুটবল খেলে না, ওকেও কিন্তু তৈরি করতে হয়। তো এখন ক্লাব ওয়াইজ ওটাই হয়ে গেছে কি আগার তুমি একটা, আজকে তুমি এই টিমে ম্যারাডোনা, এই তোমার CR7কে নিয়ে আসো, চাहे তুমি মেসিকে নিয়ে আসো, ও কী করবে? একদিন, দুদিন, এক মাস, এক বছর, কিন্তু ওকে আগার দীর্ঘদিন না রাখবে তখন তুমি রেজাল্ট পাবে না, কোনো দিনই পাবে না। তো একটা টিমকে কম্বাইন করতে গেলে মিনিমাম 3 বছর টিমটাকে রাখতে হবে। আজকে মোহনবাগান মেন সাকসেস হচ্ছে এই টিমটাকে দীর্ঘদিন ধরে রেখেছে, 3 বছর ধরে, তখন ওরা আজকে রেজাল্ট পাচ্ছে। তুমি ইন আ ডে রেজাল্ট পেতে পারবে না। এখন প্রফেশনাল যুগ, প্লেয়াররা আছে কিন্তু সেই ফিলিংস নেই, আমি আজকে আমার কন্ট্যাক্ট আছে খেলছি, না হলে আমি কালকে চলে যাবো, ওই জিনিসটা হবে না। ওই জিনিস করতে গেলে বাংলা ফুটবলটা ডিস্ট্রয় হচ্ছে, নট অনলি ইস্টবেঙ্গল। আজকে মোহনবাগান একটু ভালো করছে, কিন্তু এটা নাকি শুধু মোহনবাগান ভালো করলে বাংলা ফুটবল উঠে যাবে, ইস্টবেঙ্গল ভালো করলে চাই, ইস্টবেঙ্গল খারাপ করলে বাংলা ফুটবল। তোমাকে ওভারঅল দেখতে হবে। ওভারঅল দেখতে গেলে তোমাকে এই জিনিসগুলো করতে হবে, গ্রাসরুট দিকে বেশি ধ্যান দিতে হবে, তখনই ফুটবলটা ডেভেলপ হবে। আর যদি দেখা যায়, যেহেতু তুমি বিশেষ করে বাঙালি ফুটবলের কথা বলছিলে, আমরা যদি কয়েক বছর আগেও দেখি আইএসএলের যখন প্রথম প্রথম শুরু হয়েছিল, তখন একদিকে দেখতাম আমরা সুভাষিস রায়চৌধুরী, সন্দীপ নন্দী বা সুব্রত পাল, দেবজিৎ মজুমদার, প্রচুর 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 বাঙালি ফুটবলাররা ছিল। তোমার কথা আমি ছেড়েই দিচ্ছি, কারণ নাসিম দা সবসময় আমরা দেখে এসেছি যখনই তিনি ইস্টবেঙ্গলের জার্সিটা গায়ে চাপাতেন, একটা আলাদা কিন্তু অ্যাড্রিনালিন ক্ষরণ তার মধ্যে দেখা যেত। কিন্তু এই যে এত পরিমাণ, মানে তোমাদের যদি ওই টাইমটা ধরি 2005-7 থেকে শুরু করে 2000 মানে 16-17 পর্যন্ত প্রচুর গোলরক্ষক, মানে কল্যাণ চৌবে ছিলেন, সন্দীপ নন্দী ছিলেন, সংগ্রাম মুখোপাধ্যায়, নাসিম আক্তার, দেবজিৎ মজুমদার, সুভাষিস রায়চৌধুরী, অরিন্দম ভট্টাচার্য, মানে কাকে ছেড়ে কাকে ধরবো, হ্যাঁ রজত ঘোষ, দস্তিদার, মানে কাউকে বাদ দেওয়া যাবে না। কিন্তু যদি একটু এখন যদি কোভিডের পরবর্তী বা 2020 পর থেকে দেখি, এখন দেবজিৎ মজুমদার খেলছেন, আর তো কোনো বাঙালি গোলরক্ষকের সেরকম আইএসএলের মতো দলে, তো আগে তো প্রত্যেকটা দল দেখা যেত প্রত্যেক দলের গোলরক্ষক কিন্তু বাঙালি হবে, এরকম একটা ব্যাপার ছিল, এখন তো একদমই নেই। এইটার ঠিক কারণ কি? দেখো তুমি মানে কিছুটা কভার করেছো তুমি, আগার আমি তোমাকে একটু বলবো, ভাস্কর গাঙ্গুলি, তারপরে শিবাজি ব্যানার্জি, আতানু ভট্টাচার্য, তন্ময় বোস, আমি মানে অনেক নাম আছে যে মানে বলে যাচ্ছি তোমাকে। আমাদের ব্যাচে আগার তুমি দেখবে মাইসেলফ, নাসিম আক্তার, সংগ্রাম মুখার্জি, রজত ঘোষ, সন্দীপ নন্দী, সুব্রত পাল, অরিন্দম ভট্টাচার্য, এই যে তুমি কাউন্টিং করলে, তার মধ্যে আজকে বলে তখন বাংলা নট অনলি ক্লাব ফুটবল, তখন ইন্ডিয়া টিমে গোলকিপার মানে বাঙালি। আজকে কী হয়ে গেছে, লাস্ট 5 বছর ধরে একটা বাঙালি গোলকিপার নেই। তো এটা একটা বড় মানে ডিজাস্টার বাংলা ফুটবল জন্যে, ইন্ডিয়ান ফুটবল জন্যে। কেন ইন্ডিয়া ফুটবল মানে একটা পজিশান হচ্ছে গোলপোস্ট, গোল রক্ষা করবে, দ্যাট ফ্রম বেঙ্গল। তো ওই জিনিসটাই আজকে শেষ হয়ে গেছে। আজকে আমি অবাক হয়ে যাই কি মানে বড় বড় ক্লাবে দেখছি গোলকিপারদের কোনো এক্সট্রা ট্রেনিং হয় না, এক্সট্রা গোলকিপার প্র্যাকটিস করতে চায় না। ঠিক আছে, এখন অনেক সিস্টেম চেঞ্জ হয়েছে, কিন্তু গোলকিপারকে বল ডাইভ মেরেই সেভ করতে হয়, ওটা চেঞ্জ হয়নি। তোমাকে গোলটা গ্রিপ করতে গেলে ডাব্লিউ শেপেই করতে হয়, তোমাকে বলে পিছনে এসে লাইনে এসেই বলটা ধরতে হয়, বৃষ্টি মাঠ হচ্ছে আর স্লিপারি গ্রাউন্ডও, তো তোমার বেসিকটা চেঞ্জ হয়নি। কিন্তু আজকে আমাদের বেসিকটাই তো হচ্ছে না। আজকে যে তুমি এই কোয়েশ্চেনটা করলে কি আজকে বাঙালি গোলকিপার কোথায় গেল,
এটা এটা আমিও জিজ্ঞেস করি কি আজকে বাঙালি গোলকিপার, আজকে তুমি বলো দেবজিৎ, আজকে দেবজিৎ ইন্ডিয়া খেলতে পারলো না যেহেতু ওই হাইটে ও চান্স পাবে না। তার মধ্যে ওর কিছু উইকনেস আছে, কিছু প্লাস পয়েন্ট আছে। ওর প্লাস পয়েন্ট, ও গোল লাইনে খুবই ভালো আছে। কিন্তু আজকে তুমি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলতে গেলে আগে দেবজিৎ একটা আউটিং বেরোলেও তো পাবে না বলটা। ওকে সবসময় ডিফেন্ডারকে কভার করে কতক্ষণ বাঁচাবে। তো আজকে এই কয়েকদিন আগে সুব্রত পল রিটায়ারমেন্ট নিল, হ্যাঁ একটু অরিন্দম খেলছে, সুভাশিস আছে, কিন্তু এরাও তো কিন্তু এখন আউট অফ পিকচার হয়ে গেছে। তারপরে প্রোডাকশানটা কোথায়? আমি ওই কথাটা তোমাকে বলছি কি আজকে সুব্রত পল ব্যাচটা শেষ হলো, কিছুটা খেলছে সুভাশিস আছে, কিছুটা অরিন্দম আছে, অলমোস্ট এরা শেষ দিকে, কিছুটা দেবজিৎ আছে। তারপরে তোমার কোথায় গোলকিপার কোথায়? আজকে বাংলাতে দেখছি কি তোমার আনাদার স্টেট থেকে গোলকিপার নিয়ে আসতে হচ্ছে। ইটস এ বিগ শেম ফর আস, ইনক্লুডিং মাই সেলফ। কি আমরা করছিটা কি? মানে ফুটবলটাকে কোথায় আমরা নামিয়ে দিচ্ছি, এই জিনিসটাকে ভাবতে হবে। বিং এ বাঙালি বলো, আমি তো অলমোস্ট নিজেকে বাঙালি বলি, আজকে 23 বছর হয়ে গেছে কলকাতাতে আমাকে। তো আমি নিশ্চয়ই অলওয়েজ ভাবি, কিন্তু আমাকে তো সেই সাপোর্টিং হ্যান্ড দিতে হবে। আজকে আমি বলবো কি আমাকে 10টা গোলকিপার তো আমি প্র্যাকটিস করাতে চাই। আজকে সম্ভবত আমি বলবো মোহামেডান মাঠকে কি আমাকে একটু গোলকিপার ট্রেনিং করাতে দাও, বলবে মাঠ খারাপ হয়ে যাবে। তা গোলকিপার আসবে কোথা থেকে? আজকে তুমি আমাকে বলো, তুমি যে কোনো মাঠে যাও, ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান, এক্সট্রা গোলকিপার প্র্যাকটিসই হয় না। তো প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। বড় বড় লোক বলে গেছে তুমি যত প্র্যাকটিস করবে, ভাস্কর দাস মুখে শুনেছি যত প্র্যাকটিস করবি তত শার্প হবি। আর এখন গোলকিপার তোমাকে এক্সট্রা ফিট হতে হবে, তোমাকে পা দিয়ে খেলতে হবে, তোমাকে অ্যান্টিসিপেশন তোমার ভালো হতে হবে, তোমাকে সুইচিং ভালো করতে হবে। আমরা আরও নাম ভুলে, হেমন্ত ডোরা নাম ভুলে যাচ্ছি, দীর্ঘদিন খেলে গেছে। অর্পণ দে ওই হাইট নিয়ে খেলে গেছে। তো অনেক গোলকিপার আছে, কিন্তু হেমন্ত দা এরা সব তো বড় বড় গোলকিপার। কিন্তু আজকে আমরা কিন্তু কেউ ভাবছে কি বাংলা থেকে গোলকিপার শেষ হয়ে যাচ্ছে? কেউ ভাবছে না। এটা ভাবতে হবে, না ভাবলে বাংলা ফুটবলের জন্য ক্ষতি এটা। মোহামেডান স্পোর্টিং ক্লাব এবার একটা অনবদ্য ছন্দ দেখাচ্ছে। তারা প্রথম 8 ম্যাচে অপরাজিত, 6টিতেই জিতেছে, 2টি ড্র করেছে। তাহলে কি বলা যায় যে আইএসএলে যাওয়ার একটা মোহামেডান স্পোর্টিং ক্লাবে ওটা একটা সম্ভাবনা রয়েছে? কারণ গতবার তো পাঞ্জাব এফসিও তারা আই লিগ চ্যাম্পিয়ন হয়ে আইএসএলে যোগ্যতা অর্জন করেছে। তো মোহামেডান সাপোর্টাররা কি একটা স্বপ্ন দেখতে পারে যে 3 প্রধান একসঙ্গে আইএসএলে খেলবে? দেখো এই মুহূর্তে যে মোহামেডান খেলছে, নো ডাউট, মানে আমি তোমাকে বললাম না কি মোহামেডান মানে এখন যে স্টার্ট করেছে, আগে তুমি লিগে দেখবে ওরা টপ আছে, কিন্তু মোহামেডান খেলছে খুব ভালো, সব কিছু ভালো চলছে, একটা ভালো মানে বলে না একটা উইনিং একটা চ্যাম্পিয়ন স্মেল, সেই জিনিসটা পেয়েছে। কিন্তু এই জিনিসটাকে ধরে রাখতে হবে। দেখো আমি বারবার বলি কি আইএসএল খেলা ইজ নট এ বিগ টার্গেট। তোমার টিমটাকে তুমি আইএসএল, এই যে রাউন্ড গ্লাস পাঞ্জাব আই লিগ কোয়ালিফাই চ্যাম্পিয়ন হয়ে ওরা আজকে খেলছে, কিন্তু যা আমি আই লিগে ওদের পারফরমেন্স দেখেছি, কিন্তু আইএসএলে সেই পারফর্ম করতে পারছে না। কেন? অনেক কিছু চেঞ্জেস, অনেক কিছু পুট অন করেছে, তো কিছু অ্যাডিশন করেছে। তো আজকে মোহামেডান যেই জায়গা আছে ওদের অনেক ভালো শুরুয়াত। আগে তুমি এটা বলতে যাবে, যেমনি আমি শুনছি ওদের মেন স্ট্রাইকার ইন্ডিয়ান প্লেয়ার মধ্যে ডেভিড, ও খুব ভালো পারফর্ম করলো, ডুরান্ড কাপে টপ স্কোরার, কলকাতা লিগে টপ স্কোরার, ভেরি গুড। কিন্তু এই যে 31 মার্চ পরে ও মোহামেডানে থাকবে কি থাকবে না, এটাও একটা কোয়েশ্চেন থেকে যাচ্ছে। তো ওই একটা তোমার ভালো প্লেয়ার আবার চলে যাচ্ছে, আর তুমি আইএসএলে চলে গেছে, তখন তো তোমাকে আবার ইনপুট করতে গেলে, আবার টিমটাকে সেট করতে। দেখো আইএসএল খেলা বড় ব্যাপার নেই, কিন্তু যা স্টার্ট করেছে আমার মনে হচ্ছে কি মোহামেডান এই বছর চ্যাম্পিয়ন হবে, চ্যাম্পিয়ন হওয়া মতনই খেলছে। কেন? ওরা ম্যাচ টু ম্যাচ যাচ্ছে, আর খুব ভালো মানে একটা টিমের রিদম যখন চলে আসে না, একটা উইনিং স্মেল পেয়ে যায়, তখন তুমি দেখবে কি 80-90 ডিফারেন্টটা কোনো ডিফারেন্ট না। আগে একটা হিউজ, আর এখন আই লিগে এমন কোনো টিম নেই যা হিউজ মার্জিন, হিউজ ডিফারেন্ট আছে। আর ওদের এখন যা একটা যে টিম কম্বাইন্ড, টিম কম্বিনেশন খুবই ভালো আছে, টিম খুব ভালো পারফর্ম করছে। আজকে এই যে টিমটা এই জায়গায় পৌঁছেছে, এর মেন ক্রেডিট আমি কিন্তু মেরাজউদ্দিন ওয়াডুকে দেবো। কেন কি এই টিমটাকে ও সাজিয়েছিল, ও বানিয়েছিল, টিমটা লিগে ভালোই করছিল। ওকে তারপরে ওদের ইন্টারনাল কি ম্যাটার হলো, ওকে সরিয়ে দেওয়া হয়েছে, ফরেন কোচ এসেছে, ও আশা পড়ে ওকে কিন্তু বেশি কিছু করতে হচ্ছে না। কেন? টিম অলরেডি একটা মানে একটা প্লেন রানওয়েতে যে রান করবে, সেখানে মোহামেডান স্পোর্টিং এখন রানওয়েতে একদম ভালোভাবেই আছে, আর ভালো রান করছে। তো ওই হিসাবে এখন এই পারফরমেন্স হিসাবে বলাই যায় কি মোহামেডান নেক্সট সিজন যে আছে আইএসএল খেলতেই পারে। কিন্তু ওদের আইএসএল কর্মকর্তা, ওদের পুরো সাপোর্টিং টিম, এদেরকে ভাবতে হবে কি তুমি আইএসএল খেলতে, তুমি যেমনি দেখো গোকুলাম, ওরা চ্যাম্পিয়ন হয় কিন্তু ওরা আইএসএলে যায় না। কেন কি? ওরা আই লিগকে বেশি গুরুত্ব দেয়।
আর আইএসএল যাওয়ার মধ্যেও মানে নিজেকে ওরা রিয়েলাইজ করে কি আইএসএল যাওয়ার মতন এখন আমাদের যোগ্যতা নেই, তো ওরা আই লিগ খেলে আরও টিমটাকে স্ট্রং করে। তুমি দেখো গোকুলাম সঙ্গে কিন্তু মোহামেডানে খুব হাডাহাডি ম্যাচ হয়েছে, আই থিঙ্ক 0-1 আর 0-0 ড্র হয়েছে। তো এই জিনিসগুলোকে তোমাকে মনে রাখতে হবে। তুমি আইএসএল চলে গেলে, এখন তো আইএসএল এটাও নিয়ম হয়ে গেছে, দুটো টিম উঠবে, দুটো নামবে। তুমি গেলে আবার নামবে, আবার তোমার সেই পুরনো ইতিহাস যাবে কি মোহামেডান আই লিগ উঠতো নামতো। তো এখন ওই হিসাবে এখন অনেক ভালো জায়গা আছে। বেস্ট অফ লাক দেয়ার ফিউচার ম্যাচেস। আর আমি এটাই অপেক্ষা করবো কি তুমি আইএসএল তবে যাও যখন তুমি ইউ আর টোটালি প্রিপেয়ার কি আমি ওখানে যাবো, তো আইএসএলে মানে মোহামেডান মতিন খেলবে, তখন ডেফিনেটলি ইউ গো টু প্লে আইএসএল। এবার একটু চলে আসবো ভারতীয় ফুটবল দলের খবরে। ভারতীয় ফুটবল দল আগামী মাসে 13ই জানুয়ারি তাদের এফসি কাপের যে এশিয়ান কাপ, সেই এফসি এশিয়ান কাপ কিন্তু তারা যে সেই অভিযান শুরু করছে। প্রতিপক্ষের নাম প্রথম ম্যাচেই অস্ট্রেলিয়া, তারপর তুলনামূলক অল্প দুর্বল বা অস্ট্রেলিয়ার তুলনায় দুর্বল সিরিয়া এবং উজবেকিস্তান। কিন্তু অস্ট্রেলিয়ার মতো দলের বিরুদ্ধে খেলতে নামা এই মুহূর্তে যদি দেখা যায় মোহনবাগান দলের অধিকাংশ ফুটবলারের চোট, আর সেই সব ফুটবলারই চোট যারা কিন্তু অধিকাংশ যে এফসি কাপের জন্য যে ভারতীয় ফুটবল দল, সেই ফুটবল দলে কিন্তু প্রবাবেল লিস্ট বা সম্ভাব্য তালিকায় রয়েছে। তো এইটাও তো কোথায় গিয়ে একটা ব্যাকফায়ারের সম্ভাবনা আছে যে নিজেদের পছন্দের যে ফুটবলার তাদেরকে কিন্তু ইগস্টি ম্যাচ অনেক ম্যাচেই পাবেন না। দেখো এটা এই প্রবলেমটা থাকবে, যেহেতু আমরা লাস্ট ম্যাচ যে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইংয়ে কাতার সঙ্গে দেখলাম, সেখানে 5-6টা প্লেয়ার ইনজার্ড, ইনক্লুডিং গুরপ্রীত সিং ইনজার্ড, মনবীর সিং ইনজার্ড, তারপর তোমার কয়েকটা প্লেয়ার যে ইনজার্ড হয়েছে ওটা তো থাকবেই। তো আজকে তোমাকে একটা কোচ আই থিঙ্ক 3-4 বছর 5 বছর ধরে একসঙ্গেই আছে উনি, তো উনি নিশ্চয়ই কোনো না কোনো প্ল্যানিং করেছে। কাতার সঙ্গে তো মানে একদম এক্সপোজ হয়েছে টিমটা, কি সেই আপ টু দ্য মার্ক টিম খেলতে পারিনি। আর তার অনেক কারণই আছে, বিকজ বাই স্ট্যান্ডার্ড বাই কোয়ালিটি এভরিথিং দে আর অনেক হাই, আমাদের থেকে হাই আছে, এটা আমাদেরকে মানতে হবে। কিন্তু কিছুটা ইম্প্রুভমেন্ট হয়েছে, যেমনি আমাকে খুব ইমপ্রেস করেছে লাস্ট ম্যাচ যখন কাতারসে খেলেছে উদান্তা সিং আর আমার এই চাংতে, এই দুটো উইং থেকে যে খেলা দেখলাম সেই ম্যাচে, ওরা আমাকে কিছুটা ইমপ্রেস করেছে। সন্দেশ জিংরা নো ডাউট খুব ভালোই খেলছে, ও নিজে পুরো এফর্ট দেয়, হ্যাঁ। কিন্তু তুমি একটা অস্ট্রেলিয়া মতন টিমে আগেনস্ট নামবে, অবভিয়াসলি ইন্ডিয়া টিম একটু মানে আন্ডার প্রেশার একটু ডাউনই থাকবে, আন্ডারডগ বলতে পারি। কিন্তু সেখানে ইন্ডিয়ান কোচ কী রণনীতি কী প্ল্যানিং দিয়ে নামবে এটা টোটালি ওনার। কিন্তু আমার যতটা মনে হচ্ছে অস্ট্রেলিয়া ইজ আহেড আছে। আর এই পুলে একটাই টিম হবে অস্ট্রেলিয়া, কেন আগার ইন্ডিয়া কোনো শক দিতে পারলো, দেখো 90 মিনিটসে যে যার দিন থাকে সেই দিনই খেলা হয়, হয়তো ইন্ডিয়া শক দিয়ে অস্ট্রেলিয়াকে হারাতেই পারে, এমন না কি পারবে না। নাথিং ইজ ইম্পসিবল ইন দিস ওয়ার্ল্ড, ইম্পসিবল মধ্যেই পসিবল ওয়ার্ড আছে। তো আমার মনে হয় কি টাফ হবে, কিন্তু আমি তবে বিং এ ইন্ডিয়ান, বিং এ এক্স ইন্টারন্যাশনাল প্লেয়ার, ইন্ডিয়া প্লেয়ার, আমি এটা একটা মানে ড্রিম রাখতেই পারি কি মাই কান্ট্রি মাই টিম ক্যান বিট অস্ট্রেলিয়া। আমি জানি কি এটা হবে না, আগার হয়ে গেল তো ইটস এ মিরাকল, এটা হিস্ট্রি হয়ে যাবে কি এশিয়া কাপে অস্ট্রেলিয়াকে হারিয়েছে। তো এটা ইন্ডিয়ান প্লেয়ারদের জন্য, ইন্ডিয়ান ফুটবল জন্যে এই আমার মনে হয় ওই ম্যাচে পড়ে মানে আগার আমরা হারিয়ে দিই তো আমাদের র্যাঙ্কিংটাও ডেভেলপ হবে, এখন 102 আছি, আরও ভালো হবে। তো ইন্ডিয়ান ফুটবল জন্য ইন ফিউচার জন্য ভালো হবে, কিন্তু একটু টাফ আছে, বাট হোপ ফর দ্য বেস্ট। যদি সুনীল ছেত্রীর কথা বলি, ভারতীয় ফুটবল দলে এই মুহূর্তে তো প্রপার যে পজিটিভ বক্স স্ট্রাইকার বলতে যাদেরকে আমরা বুঝি, সেটা বাইচুং ভুটিয়া পার বোধহয় সুনীল ছেত্রী। তারপর অনেক নাম এসে গেছে, কখনো বলওয়ান সিংকে দেখেছি, কখনো জে লালপেকলুয়াকে দেখেছি, এখন রহিম আলী আছেন, অনেকেই রয়েছেন। কিন্তু সুনীল ছেত্রীর মতো একজন ফুটবলার যদি দেখো তারও তো বয়স হয়েছে, কয়েকটা বছর পর তো তাকে কোথাও গিয়ে তো থামতেই হবে। ক্রিস্টিয়ানো রোনাল্ডো 38 বছর বয়সে তিনিও এখনও চালিয়ে যাচ্ছেন, লিওনেল মেসি তিনিও চালিয়ে যাচ্ছেন 36-এ, লিয়েন্ডার পেস তিনিই প্রমাণ করে দিয়েছিলেন, বয়স এক সংখ্যা মাত্র, সচিন তেন্ডুলকারও করেছেন। কিন্তু ফুটবল আরও অনেকটা বেশি তো বডি কন্ট্যাক্ট গেম। সুনীল ছেত্রী যদি ওই জায়গাটা ফাঁকা হয়ে যায় তাহলে ভরাট পূরণটা কীভাবে হবে? কারণ এখনও তো ভারতীয় ফুটবলে যে আমরা বাঙালি স্ট্রাইকার তো ছেড়েই দিলাম, কিন্তু ইন্ডিয়ান স্ট্রাইকারও যে একদম পজিটিভ বক্স স্ট্রাইকার সেই সংখ্যাটা একদম হাতে গোনা কয়েকটা। দেখো আমি লাস্ট ম্যাচ দেখা পরে আমি ইভেন স্টেটমেন্টও দিয়েছিলাম, সুনীল ছেত্রী যা অ্যাচিভ করা ও অ্যাচিভ করে নিয়েছে, ও একটা লেজেন্ডারি লেভেলে চলে গেছে। কিন্তু সুনীল ছেত্রী সে এক্সপেকটেশন করা আমাদের ভুল। আগার তুমি আমাকে পার্সোনালি জিজ্ঞেস করবে, সুনীল ছেত্রী সেই ম্যাচে 80 মিনিটে 3টে বল টাচ করেছে। আমি এটাও বলেছি কি এবার সুনীল ছেত্রীকে ভাবা উচিত, কেন কি তুমি যে নামটা বানিয়ে নিয়েছো সেই নামটাকে মেনটেন রাখার জন্য তোমাকে পারফর্ম করতে হবে, কিন্তু তোমার বডি এবার পারমিট করবে না। বিকজ আগার যা ম্যাচ আমি লাস্ট ম্যাচ ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইংয়ে দেখেছি, আমার মনে হচ্ছিলো কি আমরা একজন শট খেলছি। আগার 80 মিনিটে একটা সিনিয়র প্লেয়ার বক্স টু বক্স স্ট্রাইকার তুমি যা বলছো,
সুনীল ছেত্রী যা অ্যাচিভ করে নিয়েছে, এখন সুনীল ছেত্রী সে এক্সপেক্ট করা মানে আমাদের ভুল। আর ওখানেই আমি একটু ডিসক্রেডিট দেবো আমাদের ইন্ডিয়ান কোচকে, কি তুমি সুনীল ছেত্রী অল্টারনেটিভটা কী করলে এই 4 বছরে, তুমি মিনিমাম 4 বছরে কী করলে? ওয়াই সেকেন্ড সুনীল ছেত্রী তুমি ঠিক করো না। আজকে মনবীর সিং ইনজার্ড হয়ে গেছে, তোমার কাছে স্ট্রাইকার নেই। হ্যাঁ, আজকে তোমাকে উইঙ্গারগুলো যাচ্ছে কিন্তু ফিনিশার নেই। কাতার সঙ্গেও আমরা ওরা 3টে ব্লান্ডার মিস্টেক করে দিয়েছিল, আমরা কনভার্ট করতে পারিনি। ওরা 3 গোল করে দিয়েছে, কেন কি ওরা দেখছে যখন চাইছে গোল করে দিচ্ছে। ওরা খেলা স্টার্ট হয়েছে 4 মিনিটে গোল করেছে, সেকেন্ড হাফে ফার্স্ট মিনিটেই গোল করে দিয়েছে। তা আজকে এই যে অভিজ্ঞতা, আজকে সুনীল ছেত্রী সেই আজ থেকে 5 বছর আগে পেতো, তো ওর থেকে এক্সপেক্ট করা যেত কি এখন সুনীল ছেত্রী কোয়াইট ইয়াং, কোয়াইট ম্যাচুয়ার্ড আছে, সব আছে, কিন্তু আজকে সুনীল ছেত্রী 1-to-1-এ অস্ট্রেলিয়ার ডিফেন্ডারদেরকে তো বিট করা অনেক কষ্ট কাজ। আমি এটা বলছি না কি সুনীল ছেত্রী পারবে না, কিন্তু এইটা বলতে গেলে আর করতে গেলে অনেক তফাৎ আছে। নাও সুনীল ছেত্রী যা অ্যাচিভ করেছে, আমার মনে হয় সুনীল ছেত্রী নিজে ডিসাইড করুক কি ওয়েন হি গোয়িং টু কোয়াইট। কেন কি কুইট করতেই হবে, একটা টাইমে তোমাকে কুইট করতে হবে। আজকে সচিন তেন্ডুলকরও কুইট করেছে, মহেন্দ্র সিং ধোনিও করেছে, রাহুল দ্রাবিড়ও করেছে, লক্ষ্মণও করেছে। ও ক্রিকেটে, কিন্তু ফুটবল ইজ এ ডিফারেন্ট। তুমি ক্রিকেটে তবু একটু ফিটনেসের উপর খেলতে পারবে, কিন্তু ফুটবল ইজ এ টোটাল বডি কন্ট্যাক্ট গেম। ওর জন্যে তোমাকে ফ্রম ফার্স্ট সেকেন্ড টু 120 মিনিটসে লাস্ট সেকেন্ড অবধি লড়তে হয়। তার জন্যে এখন সুনীল ছেত্রীকে এটাই ও নিজের ডিসিশন নিক কি ওয়েন হি গোয়িং টু কুইট। আমার মনে হয় ইফ ইউ ক্যান প্লে, কিন্তু সেই সুনীল ছেত্রী পাবো না, এটা আমি জানি। শেষ 3খানা প্রশ্ন, সেটা হচ্ছে যে আমরা দেখতে পেলাম লা লিগা একাডেমির সঙ্গে কথা বলে এলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে কল্যাণ চৌবের নেতৃত্বাধীন AIFF, তারাও কিন্তু বিদেশি কোচ আর্সেন ওয়েঙ্গার থেকে শুরু করে আরও কিন্তু সমস্ত বিদেশি কোচ, বিদেশি ফুটবল একাডেমির সঙ্গে কথা চালাচ্ছেন। তো ভারতীয় ফুটবলের গ্রাসরুটের জন্য, কারণ এরকম কিন্তু এর আগেও দেখা গেছে প্রচুর একাডেমি এসছে, কখনো কখনো ব্রিটিশ কাউন্সিল থেকে কোচদের পাঠানো হয়েছে, এরকম তো অনেক বিদেশি কোচ এসছেন গেছেন, কিন্তু প্রপারলি সায়েন্টিফিক ওয়েতে কি এই দুটো একাডেমি চললে ভারত কি তাহলে অন্তত আগামী 12 বছর পর বিশ্বকাপ খেলার স্বপ্নটুকু দেখতে পারবে? দেখো, AIFF একটা ভালো ডিসিশন নিয়েছে। আর্সেন ওয়েঙ্গার ইজ এ গ্রেট কোচ। গ্রাসরুট, আমি তোমাকে কিছুদিন আগেই বললাম কি গ্রাসরুট তোমাকে ডেভেলপ করতে হবে। আর্সেন ওয়েঙ্গার বললো কি 5 বছর থেকে একাডেমি করতে হবে, কিন্তু প্রপার একাডেমি, প্রপার ট্রিটমেন্ট, প্রপার ক্লাইমেট। এই যে তুমি মনে হবে যখন আন্ডার-17 ওয়ার্ল্ড কাপ খেলেছিল টিমটা, তখন আমরা সবাই বলেছিলাম এই টিমটাকেই ইউরোপে রেখে দাও, এই টিমটাকেই বিল্ড করে তৈরি করে নিয়ে আসতে হবে। কিন্তু তারপরে কী হলো, ISL-এ টাকা দেখিয়ে দিল, ISL খেলবে। আজকে রহিম আলী এই যে ইন্ডিয়া টিমে আছে, তুমি বলো আন্ডার-17 ওয়ার্ল্ড কাপ কী খেলেছে, তারপর আজকে ওর গ্রাফ দেখো, আজকেও সাবস্টিটিউটে নামছে। আজকে সুনীল ছেত্রী অল্টারনেটিভ খোঁজা যাচ্ছে, পাওয়া যাচ্ছে না। তো এই যে সব কিছু ঠিক আছে, কিন্তু তুমি এই যে গ্রাসরুট, আর তুমি একটা দুটো একাডেমি দিয়ে হবে না। তোমাকে একটা দুটো একাডেমি করতে গেলে ওয়ার্ল্ড বেস্ট একাডেমি আয়াক্স একাডেমিকে নিয়ে আসতে হবে। কেন দে আর দ্য ওয়ার্ল্ড বেস্ট। ওখান থেকে রয়কার্ড থেকে নিয়ে সব আমাদের রয়কার্ড আছে, মার্কন ব্যাস্টন আছে, অনেক বড় বড় রুটগুলির সব একাডেমি থেকে জন্মেছে। তো সেই রকম প্লেয়ার, সেরকম ইনফ্রাস্ট্রাকচার তোমাকে নামাতে হবে। তার সেখানে কোনো ডিপ্লোম্যাটিক, কোনো মানে পলিটিক্যাল এইসব কিচ্ছু লাগবে না। জাস্ট ফোকাস অন ফুটবল, তোমাকে ওই সব করতে হবে, তখনই ফুটবল ডেভেলপ হবে। আর একটা একাডেমি দিয়ে হবে না। ইন্ডিয়ার দীর্ঘদিন, আজকে টাটা ফুটবল একাডেমি, আই এম প্রোডাক্ট অফ টাটা ফুটবল একাডেমি। আজ সব থেকে বেশি ইন্টারন্যাশনাল ফুটবল প্লেয়ার টাটা ফুটবল একাডেমি দিয়েছে, কিন্তু একটা একাডেমি পুরো 140 কোটি কভার করতে পারে না। তার জন্য তোমাকে প্রত্যেক স্টেটে মিনিমাম 2-3টে একাডেমি রাখতে হবে, তখন ফুটবলটা ডেভেলপ হবে। আর তোমার আজকে ক্রিকেট ইন্ডিয়া থেকে ওয়ার্ল্ড ওয়াইড ডমিনেটিং করছে BCCI। কেন কি ওরা আজকে ক্রিকেটকে চালাচ্ছে BCCI। আজকে ICC শুধু বোর্ড আছে, চালাচ্ছে কিন্তু BCCI। আজকে ডমিনেটিং পাওয়ার পুরো ইন্ডিয়া হাতে আছে। তো এরকম করতে গেলে তোমাকে ভালো মার্কেটিং করতে হবে ফুটবলে, আরও মার্কেটিং লাগবে, আরও ফ্যাসিলিটিস লাগবে। এই যে আর্সেন ওয়েঙ্গার বলছে 5 বছরের বাচ্চাদেরকে নিয়ে শুরু করতে হবে, সেই ইনফ্রাস্ট্রাকচার আমাদের ইন্ডিয়াতে নেই। আমি বলছি কি একদমই নেই, ওটা এখন বানাতে হবে, ওটা তৈরি করতে হবে, তখন তুমি গিয়ে। আর আমি এক্ষুনিও বলছি কি আমরা ওয়ার্ল্ড কাপ খেলার জায়গায় নেই। আগে আমরা হোস্ট হবো তো খেলতে পারবো, ওই আন্ডার-17 ওয়ার্ল্ড কাপ মতন হবে, 32টা টিমের মধ্যে 32 নম্বরেই থাকবো। তো ওর থেকে ভালো আছে আমরা ইনফ্রাস্ট্রাকচার বানাই। আজকে খেলছি না, 10 বছর খেলছি না, 15 বছর, কিন্তু 20 বছরে খেলবো। কিন্তু তোমাকে প্রিপারেশান ফ্রম টুডে করতে হবে, আজ থেকে করতে গেলে তখনই তুমি ইন্ডিয়ান ফুটবলকে, মানে ইন্ডিয়ান ফুটবল ব্রাইটনেসটা ভাবতে পারবে।
আমার শেষ প্রশ্ন, ইদানিংকালে দেখা গেছে কলকাতা ফুটবল লিগে মোহনবাগান দল তারা খেলতেই চায় না, উল্টে হুমকি দেয় যে ঝাড়খণ্ড থেকে তারা অ্যাফিলিয়েশন নিয়ে নেবে। তো কোথাও গিয়ে কি এটা আইএফএকে একটু মানে হ্যারাসমেন্ট করা হচ্ছে, বা আইএফএ কি একদম টিকেন ফর গ্র্যান্টেড করে নেওয়া হচ্ছে? কারণ একটা জাতীয় দল যাদেরকে বলা হয়, সেই দল মাঠে নেওয়া মানে তো প্রচুর যেমন সমর্থক তাদের যেমন তারা এঙ্গেজ থাকে, তেমনই তো ফুটবলাররাও কলকাতার মাঠে নিজেদেরকে চেনানোর বা নিজেদেরকে পরিচিতি পাওয়ানোর একটা সুযোগ পায়। তো মোহামেডানের এই স্ট্যান্ডটা তুমি অ্যাজ এ প্রাক্তন ফুটবলার ঠিক কীভাবে দেখবে, এটাই আমার শেষ প্রশ্ন। দেখো মৈনাক, একটা কথা বলি, নো ডাউট তুমি জাতীয় ক্লাব, তো তোমার এক্সপেকটেশনটাও তোমার থেকে বেশি থাকবে। তুমি আজকে আগার এটা বলবে কি তুমি আইএফএ, তুমি কোনো আইএফএ যে সংস্থা, ও একটা সংস্থা আছে, একটা ইনস্টিটিউট আছে, ইউ ক্যান নট চ্যালেঞ্জ ইনস্টিটিউট। আজকে আইএফএ তোমাদেরকে ইস্ট বেঙ্গল ও মোহনবাগান ও মোহামেডান সবাইকে অনেক সাপোর্ট করে, সব ক্লাবকেই সাপোর্ট করে, এদেরকে একটু বেশি প্রায়োরিটি দেয়। তো এর মানে তুমি প্রায়োরিটিকে টেকিং ফ্রম গ্রান্টেড নিচ্ছ। তুমি এটা ভুলে যাচ্ছ কি ভারতবর্ষের 3টেই ফ্যান বেস ক্লাব, মোহনবাগান, ইস্ট বেঙ্গল, মোহামেডান, ইস্ট বেঙ্গল, মোহনবাগান, এই 3টেই ফ্যান বেস ক্লাব। কিন্তু আজকে তুমি এই যে চ্যালেঞ্জ করছো কি আমি চলে যাব ঝাড়খণ্ড, চলে যাব আমি ছত্তিশগড়, চলে যাব, তা আমার এই কথা আছে কি তোমার যে ফ্যান বেস আছে সেখানে তুমি করতে পারবে? আজকে এই যে মানে লক্ষ লক্ষ সাপোর্টার আছে, সেই লক্ষ সাপোর্টারে তুমি হার্ট ব্রেক দিয়ে চলে যেতে পারবে? আজকে মোহনবাগান হয়েছে ডিউ টু সাপোর্টার্স। আজকে আমরা ম্যাচ খেলি যখন গ্যালারি দেখি ভর্তি থাকে, বিকজ দে লাভস। আজকে আমরা ভালো খেলি তো ওরা আমাদেরকে চেয়ার করে মাথায় নিয়ে নাচে, খারাপ খেললে ওরা চিল্লিও করে। কিন্তু এটাই তো মানে বাংলা ফুটবলে এটাই একটা ঐতিহ্য। আগার এটাকেই শেষ করতে, আগার এটা মোহনবাগান করতে চাইছে, তো অ্যাজ এ প্লেয়ার আমি বলবো এটা খুব খারাপ হচ্ছে। কেন এটা ফিউচার ফুটবল জন্য ক্ষতি হচ্ছে। কি আজকে তুমি প্রিমিয়ার লিগ যখন কলকাতা লোকাল লিগ থেকেই তো আজকে সোহেল ভাটকে তুমি কাশ্মীর থেকে নিয়ে এসে এখানে খেলিয়েছো বলে আজকে ইন্ডিয়া টিমে চান্স পেয়েছে। কিন্তু তোমার ক্লাবেই নাম হচ্ছে কি দ্যাট প্রোডাক্ট ফ্রম মোহনবাগান। আজকে আমরা ইন্ডিয়া টিমে যাই, যখন আমি মহেন্দ্রাতে ছিলাম তো নাসিম আক্তার ফ্রম মহেন্দ্রা ইউনাইটেড, নাসিম আক্তার ফ্রম ইস্ট বেঙ্গল, নাসিম আক্তার ফ্রম মোহামেডান। তো আজকে এই যে তুমি প্লেয়ার যে প্রোডাকশান হচ্ছে সব হচ্ছে, তুমি আজকে মানে 100 বছর পুরনো ক্লাবকে তুমি বলছো আমি এখান থেকে নিয়ে অ্যাফিলিয়েশন ওখানে চলে যাব, তো তুমি তো মোহনবাগানের ঐতিহ্যটাই শেষ করতে চাইছো। আবার তুমি নিজে করতে চাইছো, আমার মনে হয় না কি এটা সমর্থকরা নিয়ে নেবে এত ইজিলি, আর ওরাও করবে না। এটা একটা হুমকি মতিন দিয়েছে, কিন্তু এই হুমকিটা ইন্ডিয়ান ফুটবল, বাংলা ফুটবল জন্য ক্ষতি হচ্ছে। কেন কি তুমি বারবার এই জিনিসটা করবে? তুমি কলকাতা লিগে আজকে তুমি এত বড় ক্লাব, তুমি সেরকম টিম বানাচ্ছ না কেন? কি তোমার প্রিমিয়ার ডিভিশন টিম আলাদা খেলবে, তোমার আই লিগ আলাদা খেলবে, তোমার আই লিগ যে তোমার সেকেন্ড ডিভিশন লিগও আলাদা খেলবে, তোমার আইএসএল আলাদা খেলবে, তা তোমার তো ম্যাক্সিমাম প্লেয়ার প্রোডাকশান হবে। কালকে তো ওই যে তোমার প্রিমিয়ার লিগ খেলবে ওই ছেলে তো তোমার আইএসএল খেলবে, তো আলটিমেটলি তো তুমিই অ্যাডভান্টেজ পাবে। তো সেই জিনিসটা তুমি না ডেভেলপ করে তুমি আইএফএকে ধমকি দেবে, এটা আমার মনে হয় অ্যাজ এ প্লেয়ার এটা ভালো না। আর ওদের ইন্টারনাল কি ম্যাটার আছে ওটাও নিশ্চয়ই ওরা করবে, কিন্তু এই জিনিসটা করলে মোহনবাগান আগে এটা করলো, আমার মনে হচ্ছে না করবে তো মোহনবাগান ঐতিহ্যই মিটে যাবে। অনেক ধন্যবাদ নাসিম আক্তারকে, আমার সঙ্গে ছিলেন এতক্ষণ। নাসিম আক্তার বললেন বেশ কয়েকটা ভালো কথা, যেমন ইস্টবেঙ্গলকে যদি সাফল্য পেতে হয় তাহলে অবশ্যই ইস্টবেঙ্গলকে কিন্তু একটা কোর দল ধরে রাখতে হবে, যাতে সেই দলটাকে নিয়ে নার্চার করা যেতে পারে এবং যাতে কোর টিমটা এক থাকে, তবেই কিন্তু সম্ভব হবে একটা ভালো পারফরমেন্স। তেমনভাবেই বাঙালি গোলরক্ষককে যদি উঠে আনতে হয় তাহলে কিন্তু বাঙালি গোলরক্ষক কেন উঠছে না সেইটাও আগে বুঝতে হবে। নাসিম আক্তার বললেন যে মোহনবাগান দল তারা যেভাবে মাঠের দল নামাতে চাইছে না কলকাতা লিগে, সেটাও ঠিক না। জাতীয় দলের ক্ষেত্রে কিন্তু সুনীল ছেত্রীর যে ভবিষ্যতে তার পরিপূরক কে হবে সেটা যেমন ভাবার সময় হয়েছে, তেমনই কিন্তু সুনীল ছেত্রীর যে বর্তমান পারফরমেন্স সেটা নিয়েও কিন্তু ভাবার সময় হয়েছে। আমরা কথা বললাম এতক্ষণ নাসিম আক্তারের সঙ্গে, ওনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা দেখছিলেন খেলা 10-10, সঙ্গে থাকুন আর প্লাস নিউজ। সবার আগে শর্ট পাশে।